আশা করছি আওয়াজ শোনা যাচ্ছে। আমরা আজকের আলোচনা শুরু করছি আহ, সুবোধ ঘোষ পর্ব 2। আমরা দেখতে পাবো যে এর আগের সুবোধ ঘোষ পর্ব 1 যে নামটি আমরা দিয়েছি সেটা বেসিক্যালি প্রেমেন্দ্র মিত্রের আহ, সংসার সীমান্তে গল্পের আলোচনার শেষ পর্ব। কিন্তু আমরা বলেছি আমাদের আলোচনার সুবিধার্থে আমরা যে টেকনিকটা ফলো করছি, যে প্যাটার্নটা ফলো করছি, সেই প্যাটার্ন থেকে আমরা সংসার সীমান্তে থেকে চলে আসবো ফসিল গল্পে। তার কি কারণ, তার বিস্তারিত আলোচনা এর আগের দুটো ভিডিওতে আমরা করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে নেটের সিলেবাসে থাকা গল্পগুলোর মধ্যে একটা প্যাটার্ন বার করা, যে প্যাটার্নের কেন্দ্রে থাকবে একটা মূল দৃষ্টিভঙ্গি, এবং সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে বিভিন্ন সময়ের লেখক তাদের বিভিন্ন গল্পে যে মানসিকতার বিবর্তনটাকে ফুটিয়ে তুলেছে তাকে অ্যাজ এ কনসেপ্ট গ্রহণ করব এবং গল্পকে বুঝবো। আর সেই কেন্দ্রিক যা যা প্রশ্ন নেটে আসছে, আমরা জানি নেটে টেক্সচুয়াল তথ্যমূলক প্রশ্নর জায়গা অনেক কমে গিয়ে অনেক বেশি এখন থেকে কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে। এমনকি গল্পের কোনো লাইন তুলে সেই লাইনের যে ইনসাইট, তার যে মূল ব্যঞ্জনা, সেটাকে কতগুলো অপশন আকারে সাজিয়ে দিয়ে জানতে চাইছে। আমার মতে এই ধরনের প্রশ্ন হওয়াই উচিত, তাতে করে একটা ভারসাম্য থাকে অন্তত লিটারেচারের পরীক্ষায়। কিন্তু সেটা যদি একটা যান্ত্রিক ক্রমের প্রশ্নে পৌঁছে যায়, সেটারও আমরা একটা মোটামুটি যান্ত্রিক পদ্ধতিকে মাথায় রেখেই কিভাবে তার উত্তর করব সেগুলো আলোচনা করেছি এর আগে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নেটের গল্পগুলোর অবস্থানের সাপেক্ষে একটা কেন্দ্র তৈরি করা। আমাদের সেই কেন্দ্রটা হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মানে বাই ডিফল্ট মধ্যবিত্তকে তো শুধু মধ্যবিত্তের সাপেক্ষে আলোচনা করা যাবে না, তার সাথে সাথে তার অন্যান্য স্ট্যাটাস কিউ এর বিভিন্ন শ্রেণীর মানুষ জুড়ে থাকবে, সেটাই স্বাভাবিক। তো আমরা দেখেছিলাম প্রেমেন্দ্র মিত্রের ক্ষেত্রে সেটা প্রাইমারিলি ছিল প্রান্তিক নিম্নবিত্ত মানুষ, কিন্তু আসলে আমরা প্রমাণ করেছি যে সেটা আদৌ প্রান্তিক মানুষের গল্প নয়। প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে তৈরি হওয়ার একটা সংসারের যে গল্প, সেটা আদৌ প্রান্তিক মানুষের সংসারের গল্প নয়, সেটা আমাদের চোখে দেখা তাদের সেই সংসারের যে জাজমেন্ট, তাকে জাজ করার গল্প। এই আমরা কারা? আমরা মধ্যবিত্ত। এখন মধ্যবিত্ত কথাটার মধ্যে কিন্তু অনেকগুলো টার্ম আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো দিক আছে, অনেকগুলো লেয়ার আছে। তার মধ্যে আমরা 3টে লেয়ারকে বড় করেছিলাম। তোমরা যারা সেকেন্ড ভিডিওটা দেখোনি, তুলে দেওয়া হয়েছে। প্রথম ভিডিওটা প্রায় সকলেই দেখে নিয়েছো, সেকেন্ড ভিডিওটাও তুলে দেওয়া হয়েছে, তোমরা প্লিজ একটু দেখে নিও, তাহলে অনেক ইজি হবে আমাদের এই গল্পের ক্রোনোলজিটা, প্যাটার্নটাকে ধরা। সেখানে আমরা 3টে মূল মানদণ্ড করেছি মধ্যবিত্তের। সেই 3টে মানদণ্ডের মধ্যে একটা হচ্ছে শিক্ষা। আমরা আপাততর জন্য তাকে পুঁথিগত শিক্ষাই বলেছি। ডিগ্রিধারী শিক্ষার একটা আত্ম অহং আছে মধ্যবিত্ত ক্যারেক্টারের। তারা ওই সার্টিফিকেটটাকে যত গুরুত্ব দেয়, তাদের ছোটবেলার থেকে গড়ে ওঠার মূল্যবোধ ততটা গুরুত্ব পায় না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিত্ত। দুটো মিলে মধ্যবিত্ত। মধ্য মানে কেবল বিত্তকে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা নয়, মধ্য মানে সেটা একটা মেধাকেও ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা। তাই যে পুঁথিগত শিক্ষার অহং মধ্যবিত্তের একটা আত্ম অহংকার গড়ে তোলে, সেটাও যে আসলে মধ্যমানের মেধাকে ইন্ডিকেটর হিসেবে দেখায়, এই কল্লোল পর্বের লেখকেরা সেটা দেখানো শুরু করেছিলেন। এবং তার সঙ্গে জুড়ে গেছিল দ্বিতীয় ইন্ডিকেটর, সেটা হচ্ছে বিত্ত, পয়সা, টাকা, পুঁজি। এই আত্ম অহংকারের দৃষ্টিভঙ্গিতেই আমরা মধ্যবিত্ত বাঙালি একটা সময় ভাবতে শুরু করলাম বিত্ত জিনিসটাই, অর্থাৎ অর্থই অনর্থের মূল। এটা খুব সাধারণীকরণ করে নিলাম, অথচ সেই অর্থ ছাড়া আমাদের চলবে না। আমাদের কন্ট্রাডিকশনটা কোথায় তৈরি হলো? এই যে মধ্যবিত্ত শ্রেণী চরিত্রের আত্মদীর্ণতা নিয়ে আমরা এত বড় বড় লেকচার দিই, এই আত্মদীর্ণতার এক্সাক্ট সংঘর্ষের বিন্দু
কোথায়? সেটা হচ্ছে বিত্ত আর মেধার মধ্যে সংযোগ সূত্র না করতে পারা। আমাদের মেধার অহং বলছে বিত্ত খারাপ, আবার আমাদের আরেকটা সত্তা বলছে বিত্ত না হলে আমি মেধাকে বায়ু করতে পারবো। এই দুটোর মধ্যে দিয়ে যে অবস্থানটি গড়ে উঠলো মধ্যবিত্ত শ্রেণী চরিত্রের আত্মদীর্ণতার, সেটা হলো তার তৃতীয় মানদণ্ড, যে সে তার এই নিজের সখাত সলিল থেকে, চোরাবালি, সখাত সলিল যাই বলি না কেন, মরুভূমির বালি, এই প্রত্যেকটাই কিন্তু মেটাফোর হয়ে উঠেছে আধুনিক কবিতায়। গল্পে যেগুলোকে বর্ণনামূলকতার মধ্য দিয়ে দেখাচ্ছেন এই সময় পর্বের লেখক, ঠিক এগুলোই হয়ে উঠছে এই সময়ের কবিতার মেটাফোর। মরুভূমির বালিতে মুখ লুকানো উট পাখি আমরাই, নিজেদের চোরাবালিতে ডুবে যাওয়া আমরাই। বুঝতে পারছো তোমরা? তো এই তৃতীয় মানদণ্ডটা হয়ে উঠছে যে আমাদের তৈরি করা এই আত্মদীর্ণতার সংকট থেকে বাঁচানোর লড়াইয়ে আমরা নিজেদেরকে মহান ভাবতে শুরু করলাম। আমাদের কতগুলো আদর্শ তৈরি হলো, আমরা ভাবলাম এভাবেই সমাজ বোধহয় বদলাবে। কিন্তু প্রেমেন্দ্র মিত্রের মতো লেখকেরা, সুবোধ ঘোষের মতো লেখকেরা আমাদেরকে দেখালেন এটা বেসিক্যালি এই থার্ড ইন্ডিকেটরটা হয়ে উঠছে মধ্যবিত্ত চরিত্রের তেলেনাপোতা আবিষ্কার। আমরা প্রতিশ্রুতি দিয়ে নিজেদেরকে এবং আমাদের চারপাশকে ভুলে যেতে শুরু করলাম। মুখ্যত ভাবে এই তিনটে ইন্ডিকেটরের সমবায়ে কল্লোল অনওয়ার্ডস, কল্লোল মানে আমরা 1923 একদম প্রথম বিশ্বযুদ্ধের পর টাটকা টাটকা একদল তরুণ তুর্কিদের তৈরি করা যে কাউন্টার ন্যারেটিভ, মানে অনেকটাই রবীন্দ্র সাহিত্যের কাউন্টার ন্যারেটিভ, তারপর ক্রমশ আমরা প্রগতি কালিকলম পত্রিকার যে ধারা বিবর্তনটা পেলাম, সেই সবটা মিলিয়ে এই মধ্যবিত্ত শ্রেণী চরিত্রের আত্মদীর্ণতাকে কেন্দ্র করে গল্পের যে, বাংলা গল্পের যে একটা ফল্গু ধারা তৈরি হলো, আমরা বলতে পারি এটা বাংলা গল্পের স্বর্ণযুগ। এভাবে তো আমরা যুগ নির্ধারণ করে থাকি, আমাদের কাজই হচ্ছে সাহিত্যের ইতিহাসে একটা করে যুগ তৈরি করা। চৈতন্য যুগ, রবীন্দ্র যুগ, এই যুগগুলো আসলে একটা বাঁক বদলকে নির্দেশ করে। তাহলে বাংলা গল্পের ক্ষেত্রে বাঁক বদল কিন্তু ঠিক এই সময় পর্বতে আমরা মোটামুটি তাকে একটা সময়কালকে ধরার চেষ্টা করছি 23 অনওয়ার্ডস। স্ল্যাবটা হচ্ছে আমাদের নেটের সিলেবাসের গল্পের স্ল্যাবটা হচ্ছে 23 থেকে 50। 50-এর পর যারা, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যবিত্ত শ্রেণী চরিত্র একটু পাল্টাবে, সেখানে অন্য কতগুলো ইন্ডিকেটর যোগ হবে, আমরা তার মধ্যে এখন ঢুকছি না। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যৌনতা, সেটা এখন আমাদের এর মধ্যে আসছে না। কিন্তু এই তিনটে মেধা, বিত্ত এবং আদর্শবাদ, মেধা, বিত্ত, আদর্শবাদ, মধ্যবিত্ত শ্রেণী চরিত্রের এই তিনটে বৈশিষ্ট্যকে কেন্দ্র করে যে গল্পগুলো রচিত হতে থাকলো, আমরা আমাদের সিলেবাসে থাকা সেই গল্পের মাঝখানে স্থিত করছি যে মধ্যবিত্ত শ্রেণী চরিত্রকে। তার শুরু হয়েছিল প্রেমেন্দ্র মিত্রের গল্পের অবস্থান থেকে। সেটা হয়তো নিম্নবিত্তদের শ্রেণী চরিত্রকে সামনে রেখে বলাই গল্প, কিন্তু সেটা আসলে মধ্যবিত্তের আত্ম উন্মোচন হয়ে উঠেছে শেষ পর্যন্ত কার্যত। তাই সেই জায়গা থেকে আমরা প্রেমেন্দ্র মিত্রের পর্ব 2-এর, সুবোধ ঘোষের পর্ব 1-এর ফসিল গল্পটিতে যে মধ্যবিত্ত শ্রেণী চরিত্রকে ধরার চেষ্টা করেছিলাম, আজকে তার দ্বিতীয় অবস্থানে এসে পৌঁছচ্ছি। আমরা কাকে পেলাম? অঘোর রজনীর গল্প শুনতে শুনতে আমরা কোন চরিত্রকে পেলাম? পেলাম হচ্ছে মিস্টার মুখার্জি। এবং আমরা মজা করে, সেন্স অফ হিউমার বলতে পারো তোমরা, আমরা মজা করে এটাও বলেছিলাম যে একে মধ্যবিত্ত, তায়ে বাঙালি, আবার ব্রাহ্মণ, আমেরিকার ডেমোক্রেসিতে পাঠে শিক্ষিত মিস্টার মুখার্জি, এই তিনটে হচ্ছে ডেডলি কম্বিনেশন। যে মেধার কল্পিত ছদ্ম আদর্শবাদ মধ্যবিত্তের ধ্বংসের কারণ, বেসিক্যালি বাঙালি জাতির ধ্বংসের কারণ, তার প্রধানতম মুখ যদি বাংলা গল্পে আমাদের চোখ বুজে মনে করতে হয়, মিস্টার মুখার্জি সবার আগে মনে পড়বে। এবং সুবোধ ঘোষ এটা জানতেন বলেই তার গল্পের যে ভাষা, যে টেকনিক, তার প্রতি পরতে পরতে দেখবে যে শব্দ চয়নগুলো করেছে, যে খুব পারিভাষিক কতগুলো টার্ম ইউজ আছে এই ফসিল গল্পটা। এই ফসিল গল্পটা এত আলাদা কেন? মধ্যবিত্ত শ্রেণী চেতনার গল্প তো আমরা আরো অনেক পেয়েছি, কিন্তু ফসিল পড়তে গিয়ে
মানে আমরা যখন বাচ্চা বেলায় পড়েছি, গ্রাজুয়েশন লেভেলে পড়েছি, মাস্টার্স লেভেলে পড়েছি, দেখবে ফসিল গল্পটা না ঠিক আমাদের মানে সুখপাঠ্য গল্প হিসাবে আমরা বলতাম না। এই অস্বস্তি দেওয়াটাও কিন্তু একজন ভালো সাহিত্যের কাজ ওই বিনোদন নয়, এই অস্বস্তিটাও আস্বাদ করানো। ফসিল গল্পের লেখক সুবোধ ঘোষ খুব সচেতন ভাবে এই কাজটা করেছে। এমন এক চরিত্র মিস্টার মুখার্জি, যার চারপাশে সে খানিকটা সচেতন ভাবেই যেন একদিকে ফিউডাল আরেকদিকে ক্যাপিটালিজম, এই দুইয়ের বাতাবরণের মাঝখানে থেকে নিজের শিক্ষাকে বড় করে দেখতে চায়। আর তার এই চিন্তার ব্যবহারযোগ্যতার ক্ষেত্র কি হয়ে ওঠে? অঞ্জনগড়ের নেটিভ স্টেট। দেখো আমরা তো শুধু মাথার মধ্যে কতগুলো সংকল্প আদর্শবাদ ভাবলেই হবে না, তাকে প্র্যাকটিস করতে হবে। রবীন্দ্রনাথ যখন তপবনের আদর্শ ভেবেছিলেন, তিনি শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে তাকে প্র্যাকটিস করেছিলেন। তাই এদেরও এই মধ্যবিত্তরা যখন ভাবে, মানে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি ব্রাহ্মণ মধ্যবিত্তরা যখন ভাবে, তখন এদের একটা গ্রাউন্ড ফিল্ড ওয়ার্ক প্রয়োজন হয়। অঞ্জনগড়ের নেটিভ স্টেট হয়ে উঠছে মিস্টার মুখার্জির কাছে তার ওই আদর্শবাদকে যাচাই করার একটা মাধ্যম। এবং কি অদ্ভুত ভাবে রজনী গল্প প্রসঙ্গে যে নিম্ন মধ্যবিত্তের আত্ম উন্মোচনের বিষয়টি বললাম, রজনী গল্প বলতে মানে আমি ঠিক বুঝলাম না, পুনম যে প্রশ্নটা করছো আমি ঠিক কনটেক্সটটা বুঝতে পারলাম না, আরেকবার যদি একটু বলো তাহলে আমি উত্তর দিচ্ছি। আরেকবার তুমি প্রশ্নটা রিফ্রেশ করো, চ্যাট বক্সে লেখো, আমি উত্তর দিচ্ছি। তো যেটা বলছিলাম, তো অঞ্জনগড়ের এই নেটিভ স্টেট হয়ে উঠছে মিস্টার মুখার্জির একটা ক্ষেত্র। হ্যাঁ, সংসার সীমান্তে নিম্ন মধ্যবিত্তের আত্ম উন্মোচন যেটা বললাম, যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমরা প্রেমেন্দ্র মিত্রের যে গল্পটিকে প্রান্তিক মানুষের সংসার করার গল্প হিসেবে এতদিন পড়ে এসছি, সেটা আসলে আমাদের মধ্যবিত্তর চোখের আত্মদীর্ণতার গল্প, এটা বলতে চেয়েছি। প্রেমেন্দ্র মিত্রের মুখ্য উদ্দেশ্য ছিল এই গল্পটায় প্রান্তিক মানুষ কিভাবে মিষ্টি মিষ্টি সংসার করে, তারাও সংসার করতে পারে, এই করুণার দৃষ্টিতে গল্পটা পাঠকের মনে প্রবেশ করিয়ে দেওয়া নয়, বরং আমরা যে করুণার দৃষ্টিতে দেখছি, না বাবা ওরাও সংসার করুক, এটা একটা করুণার দৃষ্টি। আর এই দৃষ্টিটা আমাদের মধ্যবিত্ত শ্রেণী চেতনার তৈরি হয় আমাদের ছদ্ম অহং থেকে। আর সেই অহংটাকে কন্ট্রোল করে কি না, আমরা শিক্ষিত, আমরা ডাকাত নই, আমরা গণিকা নই, আমরা শিক্ষিত। কিসের শিক্ষায় শিক্ষিত? ওই ডিগ্রিধারী শিক্ষায়। প্রেমেন্দ্র মিত্র এই খোলসটাকে উন্মোচন করছে। তাই বিচারকের ওই বিচার ব্যবস্থা দিয়ে কিন্তু গল্পের শেষ। যে বিচারক গল্পের শেষে গিয়ে ভেবেছে যে এত কাঁদছে কেন অঘোরের যখন সাজা ঘোষণা হচ্ছে, বিচারকের তো কোনো দায় ছিল না, যে অঘোর কেন কাঁদছে সেটা সে খতিয়ে দেখবে। লেখক বলছেন সেটা সে ভাবছে কারণ তার ওই মধ্যবিত্তর গর্ব, ছদ্ম অহং তাকে এটা ভাবাচ্ছে যে না আমি একটা মহান কাজ করে যাব। ও সত্যি সত্যি দোষিত। তারপরেই গল্পের উপসংহারে কি পাচ্ছি? প্রচুর কাজ পড়ে গেছে বিচারের, আর খোঁজ নেওয়ার সময় হয়নি বিচারকের অঘোর আলটিমেটলি সত্যি দোষী কিনা, বা তার দোষটাকে এতটা লঘুভাবে গুরুদণ্ড দেওয়া যায় কিনা। আমরা এভাবেই ভাবতে অভ্যস্ত। আমরা কাউকে বলি যে আমি তোমায় উদ্ধার করব, আমি তোমার পাশে থাকবো, আমি আছি তো বলে আলটিমেটলি কি দেখা যায়? একটা মশার কামড়ে, একটা জ্বরে সব প্রতিশ্রুতি ভুলে যায়। আমরা আমাদের একটা কমফোর্ট জোনে তৈরি থাকতে ভালোবাসি। এই কমফোর্ট জোনটাই আমাদের চোরাবালি, এই কমফোর্ট জোনটাই আমাদের গ্লেসিয়ার, এই কমফোর্ট জোনটাই আমাদের মরুভূমির বালি, এই কমফোর্ট জোনটাই আমাদের অঞ্জনগড়ের নেটিভ স্টেট। প্রেমেন্দ্র মিত্র দেখালেন, সুবোধ ঘোষ তার মতো করে সেই ফিল্ড ওয়ার্কে মধ্যবিত্ত শ্রেণী চেতনার একটা প্র্যাকটিস, মধ্যবিত্ত শ্রেণী চেতনার একটা প্র্যাকটিসকে আমাদের সামনে তুলে ধরলেন। এইটা বলতে চেয়েছি। তাই সংসার সীমান্ত থেকে আমরা চলে এসেছি ফসিলে। তাই সংসার সীমান্ত ঠিক প্রান্তিক মানুষের সংসারের গল্প নয়,
আমরা তাদের সংসার করাটাকে কি অদ্ভুত রকমের একটা করুণার দৃষ্টিতে দেখি, আমাদেরই তৈরি করার শিক্ষার অঙ্গে তার গল্প। আর সেই শিক্ষাকে ধারণ করছে কারা? মিস্টার মুখার্জি। আশা করি এবার তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, কেন এই প্যাটার্নটা আমি তৈরি করতে চাইছি। তো এই মিস্টার মুখার্জি, তারই এই জমি, মানে অঞ্জনগড়ের নেটিভ স্টেট একটা 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 অ্যালিগরি, এটা হিসেবে যদি আমরা ধরি তার আদর্শবাদ প্র্যাকটিস করার অ্যালিগরি, তাহলে সে দুটো কাজ করতে চাইছে। এক, টাকার আমদানি, সে তার অনুপরমাণুর প্রতিভার সমস্তটা উজাড় করিয়ে ইজারা করি গোটাটার মধ্যে মানে খনিজ দ্রব্যের সন্ধান পেয়ে বাইরে থেকে ফরেন ইনভেস্টমেন্ট আনতে চাইছে, যাতে টাকার ক্যাশ ফ্লো থাকে। আর এটা করতে গিয়ে সে সবসময় এটা ভাবছে যে কোথাও যেন তার শিক্ষাটা বিকৃত না হয়ে যায়, মানে একই সাথে আদর্শ, একই সাথে পুঁজি। এই যেখান থেকে মিস্টার মুখার্জি তার শিক্ষার আদর্শ আর বৃত্তের পুঁজিকে মেলানো শুরু করলো, তখন থেকে গল্পের দিক বদল আমরা পেতে পেতে গেলাম। আমরা সংসার সীমান্তের 3টে দিক বদল বলেছিলাম, মনে আছে? লাস্টটা ছিল চূড়ান্ত বিন্দু, ক্লাইম্যাক্স। তেমনি আমাদের আলোচ্য এই ফসিল গল্পের যেটা আমরা পড়তে চলেছি, আমাদের করুণাকে ধিক্কার জানানো। আর প্রেমেন্দ্র মিত্র যে করুণাকে ধিক্কার জানিয়েছে, সেই করুণাটা আমরা কিভাবে গ্রো করি সেটাকে বাস্তবে দেখাচ্ছে ফসিল গল্প। ফসিল মানে কি? ফসিল মানে আমাদের এই অহংকারের চাপা পড়া। মধ্যবিত্ত যাকে নিয়ে গর্ব করতে ভালোবাসে, সেটা যে কতদিন আগে মাটিতে চাপা পড়ে গেছে আমরা বুঝতে পারি না। এটা তার গল্প। মিস্টার মুখার্জি হয়ে উঠছে তাই যখন থেকে তার আদর্শের শিক্ষা, ওই আমেরিকা থেকে পড়ে আসা ডেমোক্রেসির পুঁথিগত শিক্ষা আর অঞ্জনগড়ের নেটিভ স্টেটকে একটা খনিজ দ্রব্যের সন্ধান পেয়ে তাকে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করে নেওয়া, তখন থেকে সে নিজেকে মহান ভাবতে শুরু করছে, সুপিরিয়র ভাবতে শুরু করছে। এখান থেকে গল্পের প্রথম বাঁক বদল। আমরা সরাসরি একটু গল্পে চলে যাচ্ছি, যে জায়গাটা ধরতে চাইছি তোমাদেরকে সেই লাইনগুলোর মধ্যে চলে যাচ্ছি। সত্যই নতুন প্রাণের জোয়ার এসছে অঞ্জনগড়ে। মার্চেন্টরা একজোট হয়ে প্রতিষ্ঠা করেছে মাইনিং সিন্ডিকেট। খনি অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠেছে খোয়া বাঁধানো বড় বড় সড়ক, কুলির ধাওড়া, পাম্প বসানো ইদারা, ক্লাব, বাংলো, কেয়ারিকলা ফুলের বাগিচা আর জিমখানা। শব্দগুলো আমরা খুব মাইনুটলি খেয়াল করব, পরপর জাস্ট খুব শুনতে ভালো লাগবে, ভীষণ চটক হবে। এর জন্য সুবোধ ঘোষ গল্পে শব্দ ব্যবহার করেন না। যারা সুবোধ ঘোষের গল্প পড়েছি, পরশুরামের কুঠার ইত্যাদি, আমরা আমরা মনে করতে পারবো শব্দগুলো কি কি। আমি জাস্ট একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করছি। ইদারা, ক্লাব, বাংলো, ফুলের বাগিচা, জিমখানা, মানে একটা আধুনিক সুসভ্য জীবনকে লিড করার জন্য, একটা লাক্সারিয়াস জীবনকে লিড করার জন্য যা যা প্রয়োজন। একদিকে এস্থেটিক্যাল ভিউ, বাগিচা, ফুল, সৌন্দর্যের চর্চা, আর একদিকে পয়সা থাকলে তার ফুর্তি, বিনোদন, ক্লাব, পোলো হাউস করবে কিছুক্ষণ পর। মিস্টার মুখার্জি ভাবতে শুরু করেছে এটাই তো উন্নয়ন। আমরা একটা সময় ভাবতে শুরু করি, পুঁজিবাদ যে টোপটা আমাদেরকে দেয় না, ফিউডাল সিস্টেম তার মতো করে দিত, পুঁজিবাদ তার মতো করে দেয়। গল্পটা তাই শুরু হয়েছে ফিউডাল দিয়ে, শেষ হবে পুঁজিবাদে। সেই টোপটার মূলে কি থাকে বলতো? যে গাজরটা ঝোলানো থাকে, যার পেছনে আমরা ছুটে চলি, সেই গাজরটা হচ্ছে তুমি এটা ডিজার্ভ করো, এই লাইফটা সবাই ডিজার্ভ করে। পুঁজিবাদ প্রথমে এই টোপটা দেবে, বিত্ত সবার, কিন্তু ওই টোপটার মধ্যে যখন থেকে কমন পিপল ঢুকে যাবে, এমনকি মধ্যবিত্তের শিক্ষায় শিক্ষিত মানুষগুলো ঢুকে যাবে, তখনই আমরা আবিষ্কার করব এটা সবার নয়, ওই গাজরটা কেউ একজন ঝুলিয়ে রেখেছে, সেই হলো আসল পুতুলওয়ালা। আর আমরা তখন ওই শশীর মতো ছুটে বেড়াবো ছুটে বেড়াবো। ব্যক্তিগত মালিকানাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে টোপ, সেটাকে সুবোধ ঘোষ এখানে এই অঞ্জনগড়ের নেটিভ স্টেটকে কেন্দ্র করে দেখানো শুরু করলেন। আর আমাদেরকে কি অসামান্যভাবে বুঝিয়ে দিলেন
নিজের চিন্তার দাসেই ঢুকে পড়েছে মিস্টার মুখার্জি। এই যে আটকে গেল, এই যে দ্বন্দ্বটা তৈরি হয়ে গেল, এবার বাকি গোটা গল্পটা এই দ্বন্দ্ব থেকে, এই সখাত সলিল থেকে ওঠার লড়াই। মিস্টার মুখার্জি ভাবতে শুরু করেছে যে সে এই উন্নয়নের কারিগর, সে একবার ওটা বুঝতে পারেনি যে সে কখন থেকে পুতুল হয়ে গেছে, যেভাবে শশী বুঝতে পারেনি কখন থেকে সে গাউদিয়া গ্রামের পুতুল হয়ে গেছে, কখন থেকে সে কুমুদের হাতে তৈরি করা পুতুল হয়ে গেছে, কখন থেকে সে কুসুমের হাতে তৈরি করা পুতুল হয়ে গেছে। একমাত্র পুতুল যদি কেউ হয়ে না থাকে, আমরা বারবার এই কথাটা বলেছি ওই পুতুল নাচের রীতিকথা, সেটা হলো কুমুদ আর কুসুম। এরা দুজনেই কোটান কোট শিক্ষিত নয়, মানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয়। কুমুদ অনেক কিছু বাইরের পড়াশোনা করে, কিন্তু কোটান কোট ডাক্তার নয়, কলকাতায় কোনো বড় কলেজে পড়ে আসা ডিগ্রিধারী সার্টিফাইড শিক্ষিত নয়। কুসুম তো নয়ই, কিন্তু এরা তাদের নিজের চিন্তার দাসত্বে দাসত্ব করে যায়। দেখো, সব কটা গল্প উপন্যাস কিন্তু ওই এক জায়গায় এসে মিলছে, কেন্দ্রে আছে এই আত্মদীর্ণতা। মধ্যবিত্ত না জন্মালে সামাজিকভাবে এই শ্রেণীটা যদি তৈরি না হতো না, আমরা বাংলা সাহিত্যের এই গল্প উপন্যাসগুলো পেতাম না। আজকে বর্তমানে মধ্যবিত্ত বলে কিন্তু কিচ্ছু নেই। আজকে মধ্যবিত্ত বলে কোনো শ্রেণী নেই, হয় উচ্চবিত্ত না হলে উচ্চতর বৃত্ত, আর বাকিটা গরিব। প্রান্তিকও নয়, অন্য কিচ্ছু নয়, গরিব গরিব। আমরা যে লেকচার গুলো চালাই, প্রান্তিক মানুষ, দলিত মানুষ, আমরা একটা মনোপলি তৈরি করেছি। মধ্যবিত্ত শ্রেণীটাকে মুছে দিয়েছি, দিয়ে তৈরি করেছি দুটো শ্রেণী, উচ্চবিত্ত। মানে এখন অধ্যাপক মানে উচ্চবিত্ত। আগেকার দিনের ওই মধ্যবিত্ত টিচারের কনসেপ্ট আর কেউ মাথায় রেখো না। আর না হলে উচ্চতর বিত্ত, যাদের হাতে কাঁচা টাকা আছে, আর বাকি সবাই গরিব। তাই এখনকার গল্প উপন্যাসে কোনো মধ্যবিত্ত চরিত্রকে নিয়ে তুমি কোনো এক্সপেরিমেন্ট পাবে না। তখনকার সময়টা আর এখনকার সময়টাকে যদি আমরা এই পরপর পাশাপাশি রাখতে যাই, আমরা টোটাল এই শিফটিংটাকে ধরতে পারবো, বুঝতে পারবো। তাই আমরা যখন অঞ্জনগড়ের এই মিস্টার মুখার্জির এক্সপেরিমেন্টের মধ্যে প্রবেশ করছি, এই গল্পটা একটা এক্সপেরিমেন্টাল গল্প। তিনি অদ্ভুতভাবে আমরা যা যা থিওরিটিক্যালি মধ্যবিত্ত সম্পর্কে জেনেছি ফসিল গল্পে সুবোধ ঘোষ তাকে প্র্যাকটিক্যালি শব্দচয়ন, গল্প বুনন, প্লট, পরিবেশ, চরিত্র, ক্যারেক্টারাইজেশন সবকিছুর মধ্যে দিয়ে দেখাতে দেখাতে গেছে। তাই শব্দগুলো হয়ে উঠেছে পারিভাষিক। আমরা দেখতে পাই আপাততভাবে যাকে প্রাণের প্রতিষ্ঠা বলে মনে হচ্ছে, আপাততভাবে সত্যই নতুন এক প্রাণের জোয়ার এসছে বলে মনে হচ্ছে। লিমোজিন, সিডান, টুরার, সরকারি গ্যারেজে দামি দামি গাড়ি, মার্বেল, মোজাইক, কংক্রিট, ভিনিশিয়ান, সার্সির বিচিত্র পরিসজ্জা। হঠাৎ করে চোখ ধাঁধিয়ে গিয়ে মনে হচ্ছে এই তো উন্নয়ন। দেখবে আমাদের সামনে, মানে যার ভেতরটা খুব ফাঁপা থাকে তাকে বাইরে প্রচন্ড সাজাতে হয় না। মানে ওই যে একটা আর্কেটাইপ আছে না, যে দেখতে সুন্দর হলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের মাথার মধ্যে ফার্স্ট ইমপ্রেশন কাজ করবে, হ্যাঁ কিছু হচ্ছে বলেই তো দেখতে সুন্দর, কিছু আছে বলেই তো দেখতে সুন্দর। এই বাহ্যিক সৌন্দর্যটাকে তৈরি করতে হয় তখনই যখন ভেতরের জায়গাগুলো প্রচন্ড পরিমাণে ফাঁপা হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি গল্পটা ঠিক সেই রকম বিন্দুতে যখন এগিয়ে গেছে, অঞ্জনগড়ের মানচিত্রটা টেবিলের উপর ছড়িয়ে মুখার্জি বিবর হয়ে তখন ভাবছে তার ইরিগেশন স্কিমটার কথা। উত্তর থেকে দক্ষিণ সমান্তরাল 10টা ক্যানেল, মাঝে মাঝে খিলান করা কড়া গাঁথুনির স্লুস বসানো বড় বড় ডাম, বরাকরের বর্ষার সমস্ত ঢলটাকে কায়দা করে অঞ্জনগড়ের পাথুরে বুকের ভিতর চালিয়ে দিতে হবে রক্তবাহী শিরার মতো। প্রত্যেক কুর্মী প্রজাকে মাথা পিছু 3 কাঠা জমি, আউশ আর আমন, তাছাড়া একটা রবি। বছরে এই 3 কিস্তি ফসল তুলতেই হবে। উত্তরের প্লটের সমস্তটাই নার্সারি, আলু, তামাক, দক্ষিণেরটায় আখ, জব আর গম। আমরা যদি খেয়াল করি, যে কোনো পলিটিক্যাল পার্টি
যখন প্রথম তার ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ করে, তখন প্রত্যেকটা যে উন্নয়নের কথা বলে, সেই উন্নয়নগুলোর যে লব্জ হওয়া উচিত, মিস্টার মুখার্জির এই আদর্শবাদী চিন্তায় তার প্রত্যেকটা জিনিস উপস্থিত, যেন তিনি ত্রাতা হয়ে এসছেন। দেখো, অঞ্জনগড়ের এই সমস্ত প্ল্যান সে কিন্তু তার নিজের স্বগতোক্তিতে ভাবছে। আমরা এই গল্পে কি কোথাও পেয়েছি যে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য তার যে মনিব, বস, মহারাজা, ফিউডাল হায়ারার্কি, তার সঙ্গে কনসাল্ট করেছে? বা ফরেন ইনভেস্টমেন্ট আনার সময় মিস্টার গিবেন্সের সাথে মিস্টার মুখার্জি আলাদা করে তার প্ল্যান নিয়ে কথা বলেছে? কোথাও পাবো না। গোটা গল্প পড়ার পর কি এই প্রশ্ন আমাদের মধ্যে জাগেনি যে আমরা এই অঞ্জনগড়ের শ্রীবৃদ্ধির জন্য যা যা পরিকল্পনা মিস্টার মুখার্জি করছে, সেটা নিয়ে সে কারোর সাথে আলোচনা করছে না? তো পেয়েছো তোমরা কোথাও এই গল্পে? এই যে জলের পাইপলাইন ঢোকাবে, তারপর এখানে জবের ভুট্টার চাষ করবে, এই চিন্তাগুলো কার মাথার মধ্যে ঘুরছে? মিস্টার মুখার্জির নিজের ভেতরে সে ভাবছে, দিবা স্বপ্ন দেখছে মিস্টার মুখার্জি। যখন থেকে মিস্টার মুখার্জির এই দিবা স্বপ্নের শুরু, তখন থেকেই তার আদর্শবাদের ফসিল হওয়ারও আরম্ভ। কি অদ্ভুত ভাবে মিলিয়ে দিচ্ছেন না সুবোধ ঘোষ? কি অদ্ভুত ভাবে একটা একটা প্যাটার্ন তৈরি করে দিচ্ছেন। তারপর এই আদর্শবাদ এখন এই এই ফুলে ফাঁপিয়ে তেলেনাপোতা তৈরি কিন্তু এখনো শেষ হয়নি। তারপর ধীরে ধীরে একটা ব্যাংক, ক্রমে একটা ট্যানারি আর কাগজের মিল, রাজকোষের অকিঞ্চিতকতা আর তো নেই। এ তো শুভ মহেন্দ্রক্ষণ। শিল্পীর তুলির আঁচড়ের মতো এক একটি এস্টিমেটে সে অঞ্জনগড়ের রূপ ফিরিয়ে দেবে। কে ভাবছে? মিস্টার মুখার্জি ভাবছে। আর বাকি যাদের হাতে কন্ট্রোল, যারা পুতুলওয়ালা, দে ডোন্ট কেয়ার। তারা কেয়ারই করছে না, কারণ তারা তো জানে আলটিমেটলি ডিলিং এর, আলটিমেটলি যখন শ্যাম্পেনের গ্লাসগুলোর চিয়ার্স হবে আর চোখের জল পড়বে মিস্টার মুখার্জির, আর ওই ফেনীভূত কল্পনাপ্রবণ আদর্শবাদী মনের স্বপ্নগুলো চুয়ে চুয়ে পড়বে যেখানে গল্পের শেষ। এটাই তো ভবিতব্য। মাথার উপর যারা পুতুল ওয়ালা, তারা এগুলো জেনে গেছে। মিস্টার মুখার্জি বুঝতে পারছে না কিভাবে সে নিজের চিন্তার দাসত্বের জালে ক্রমশ জড়িয়ে পড়ছে। একটা স্কুল, এইটাতে মহারাজের স্পষ্ট জবাব কভি নেই। মুখার্জি উঠল, দেখা যাক বুঝিয়ে বাগিয়ে মহারাজার আপত্তিটা টলাতে পারে কিনা। মহারাজা তার গালপাট্টা দাড়ির গোছাটাকে একটা নির্মম মোচড় দিয়ে মুখার্জির সামনে এনে দিল দুটো কাগজ। এই দেখো, প্রথম কাগজ, প্রবল প্রতাপ দরবার আর দরবারের ঈশ্বর মহারাজ, আপনি প্রজার বাপ, আপনি দেন বলেই আমরা খাই, অতএব এবছর ভুট্টা, জব, জনার যা ফলবে তাতে যেন সরকারি হাত না পড়ে। আইনসঙ্গত ভাবে সরকারকে যা দেয় তা আমরা দেব ও রসিদ নেব। ইতি দরবারের অনুগত ভৃত্য কুর্মী সমাজের তরফে দুলাল মাহাতো, বকলম খাস। আর সেকেন্ড লেটার, এগুলো হচ্ছে কন্ট্রাক্ট নোট। যখন শিল্প ফ্লারিশ করে, কৃষি ফ্লারিশ করে, তখন ওই সরাসরি যারা উপভোক্তা, তারা যারা পলিসি মেকার, তাদের সঙ্গে ডিল করে নিতে চায় যাতে করে ওই প্রোডাক্টের আসল ভাগ তারা পায়। কিন্তু কোনোদিন বাস্তবে এটা হয় না। জমির যারা প্রকৃত মালিক, তারা সব থেকে কম লভ্যাংশ বা ইকুইটি পায়। এটাই পলিটিক্যাল পেরিফেরি। এটা শুধু ভারত বাংলা বলে নয়, গোটা পৃথিবীর ইতিহাস ঘাটলে এটাই পাবে। তাই দুলাল মাহাতো, যারা কোটান কোট, মানে আমরা যাদের কোটান কোট শিক্ষিত বলছি না, দেখো এখানে দুলাল মাহাতো কুর্মী প্রজাদের যারা মুখ, যারা প্রতিনিধিত্ব করছে, তারা কিন্তু বেসিক্যালি শিক্ষিত মিস্টার মুখার্জির মতো আমেরিকার ডেমোক্রেসির পাঠ পড়ে আসা কোনো প্রতিভাবান মেধাবী যুবক নয়। কিন্তু তাদের যে ইনটিউশন, তাদের যে চিন্তা, তাদের যে প্রজ্ঞা, সেটা অনেক বেশি ক্লিয়ার কম্প্যারিজন টু মিস্টার মুখার্জি, তাই না? দেখো, অঘোর ঘোষ আর রজনীর গল্পে তাদের যে মূল্যবোধের সন্ধান পেয়েছিলাম, সেটা কতটা ক্লিয়ার ছিল একজন শিক্ষিত মধ্যবিত্ত চেতনার থেকে। এখানেও ঠিক সেম প্যাটার্ন। মধ্যবিত্ত মিস্টার মুখার্জির আদর্শবাদ শিক্ষার থেকে এই দুলাল মাহাতোর কন্ট্রাক্ট,
কন্ট্রাক্ট বলছি, কন্ট্রাক্ট নোট অনেক বেশি শিক্ষার প্রমাণ দিচ্ছে আমাদের কাছে। এতক্ষণ পর্যন্ত মিস্টার মুখার্জির কল্পনায় অঞ্জনগড় নেটিভ স্টেটের যা যা উন্নতি সাধনে, কই এই প্রজাদের কথা তো তার মাথায় আসেনি। প্রজারা চিঠি দিচ্ছে বলে মহারাজ দেখাচ্ছেন, আর খুব স্বাভাবিকভাবেই মহারাজের সেটা পছন্দ নয়, কারণ লভ্যাংশের ভাগ যারা সেই প্রোডাক্টটা তৈরি করছে কোনোদিন তাদের কাছে যাবে না। এটাই ক্যাপিটালিজমের মূল সূত্র। মার্কস যখন থেকে এই স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছিল তখন থেকেই সে সবার অধিকার, সাম্যবাদ, এই সমস্ত কিছু নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু তিনি নিজেও জানতেন কোনোদিন সাম্যবাদ একটা সিস্টেম হতে পারে, একটা আদর্শ হতে পারে, কিন্তু সেটা কোনোদিন প্র্যাকটিক্যালি একটা গোটা পেরিফেরিতে প্র্যাকটিস করা সম্ভব নয়। সুচেতনা দ্বীপ থাকতে পারে, কিন্তু তাতে ওঠাটা বড় কথা নয়, আমি তার দিকে এগোতে পারছি কিনা। মার্কসিজম ক্যাপিটালিজমের বিরুদ্ধে যে কাউন্টার ন্যারেটিভ, সেটা একটা প্র্যাকটিস। মধ্যবিত্ত মিস্টার মুখার্জি এই প্র্যাকটিসটাকে নিজের মধ্যে ধারণ করে ভাবে সে খুব একটা মহান কিছু করে ফেলেছে, কিন্তু দুলাল মাহাতের মতো কুর্মী প্রজাদের যারা মূল প্রতিনিধি, তারা আসল কাজটা এখানে করতে চায়। এবং মহারাজের রাগ গিয়ে কার উপর পড়ে? এই মিস্টার মুখার্জিদের ওপর নয়, এই কুর্মী প্রজাদের ওপর। কাদেরকে ভয় পায় এই মালিক শ্রেণী? শিক্ষিত এই মধ্যবিত্ত গুলোকে নয়। তারা জানে এই মধ্যবিত্ত গুলোকেই তাদের ঘুঁটি হিসেবে দরকার, তারাই তাদের পলিসি মেকার। এই গল্পটা বেসিক্যালি হয়ে ওঠে একজন শ্রেণী চরিত্রকে রিপ্রেজেন্ট করতে করতে মিস্টার মুখার্জি কিভাবে ক্যাপিটালিজম আর ফিউডালিজমের ঘুঁটি হয়ে উঠছে, এবং এই ঘুঁটিটাকে প্রয়োজনে ব্যবহার করা যায়। তাই কুর্মী প্রজাদেরকে মেরে ফেলতে হবে, তাদের মুখকে মেরে ফেলতে হবে, তাদের আন্দোলনকে মেরে ফেলতে হবে, বুক চিতিয়ে দাঁড়ালে পুলিশ দিয়ে গুলি করে ফেলতে হবে। কিন্তু এই মধ্যবিত্ত গুলোকে মারা যাবে না। ওই ক্রিকেটে একটা নীতি আছে জানো তো? আমরা তো ক্রিকেট খেলা প্রায় প্রত্যেকেই দেখি। ক্রিকেটে একটা খুব বড় রকমের নীতি আছে। সেই নীতিটা হচ্ছে সবার উইকেট নিতে নেই। একজনকে, যে বলগুলোকে ডট করবে, যে মুহূর্তে এক্সেলারেট করা উচিত রান রেটকে, সেই মুহূর্তে যারা ডট বল খেলে তারা হচ্ছে ক্রিকেটের আসল শত্রু। সেটা দুতরফেই হতে পারে। টেলেন্ডার ব্যাট করতে জানে না, আবার একজন মহান ক্রিকেটার নিজের সেঞ্চুরির জন্য করছে, দুটোই সমান শত্রু। তাই তাদেরকে আউট করে না, মানে যারা বুদ্ধিমান বলার, যারা বুদ্ধিমান ক্যাপ্টেন, তাদেরকে খেলায়। এই মধ্যবিত্তকে তেমনি ভাবে খেলানো যায়। গল্পটা হয়ে উঠছে তাই আমাদের চেতনার ফসিলের গল্প। আমরা দেখতে পাই এই কন্ট্রাক্ট নোটটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় পত্রতে মহারাজের পেয়াদা এসে আমাদের খনির ভিতর ঢুকে চারজন কুর্মীকুলিকে ধরে নিয়ে গেছে, তাদের স্ত্রীদের লাঠি দিয়ে মেরেছে, আমরা এক অধিকার বিরুদ্ধ মনে করি এবং দাবি করি মহারাজার পক্ষ থেকে শীঘ্রই এই ব্যাপারে সমীক্ষা হবে। ইতি সিন্ডিকেটের চেয়ারম্যান গিবসন। প্রথম পত্রটা যদি হয় কুর্মী সমাজের দুলাল মাহাতো, দ্বিতীয় পত্র হচ্ছে সিন্ডিকেট চেয়ারম্যান গিবসন। গিবসন একজন ধবদুরস্ত ক্যাপিটালিস্ট, মানে ব্যবসায়িক বেনিয়া। মহারাজা বললেন, দেখেছো তো মুখার্জি শালাদের হিম্মত, ভালো করে খেয়াল করে দেখো, দুটো কন্ট্রাক্ট নোটের মধ্যেই এক ধরনের অধিকার আদায় করার মানসিকতা আছে। প্রথম জন তার হকের অধিকার আদায় করতে চায়, আর দ্বিতীয় জন তার সিন্ডিকেটকে বজায় রাখার অধিকার আদায় করতে চায়। এখনো অব্দি মিস্টার গিবন্স মহারাজের মাথায় উঠতে পারেনি ক্যাপিটালিজম কিন্তু একমাত্র মনোপলিতেই বিশ্বাসী, সে কিন্তু ফিউডাল সিস্টেমকেও তার পাশে রাখতে চায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাকে ব্যবহার করা যায়। তাই গিবন্সের এই নোট পরবর্তীকালে গল্পে মহারাজের উপায় হয়ে উঠবে এই গোটা নেটিভ অঞ্জনগড় স্টেটকে ব্যবহার করা। তাই তার প্রধান শত্রু হয়ে উঠছে কালক্রমে কারা? এই কুর্মী প্রজারা। দুটো কন্ট্রাক্ট নোটই তার কাছে বিপজ্জনক। যদি সিন্ডিকেট তার বিরুদ্ধে চলে যায় তাহলেও মহারাজের গদি টলে যাবে, আর কুর্মী প্রজারা চলে গেলে তো তাহলে উৎপাদনই হবে না। কাকে এবার অপশন চুজ করছে, কিন্তু মহারাজা এতটাই বুদ্ধিমান, এই অপশনের ডিসিশনটা সে নিজে নিজে নিচ্ছে না। কাকে দিয়ে নেওয়াচ্ছে? মিস্টার মুখার্জি।
মিস্টার মুখার্জি মহারাজের সিংহাসনকে ধরে রাখার যাবতীয় কাজ করে দেবে। যেভাবে সিংহাসনের ক্ষয়রোগে আমরা পড়েছিলাম না, সিংহাসনকে টিকিয়ে রাখছে কারা? সেই রাজারা, সেই রানীরা, সেই দুর্গ শাসকেরা, সেই বার্তাবাহকেরা না, সেই জনগণেরা। ক্ষয় রোগটা আমরা নিজেদের মধ্যে বহন করেছি। আর শিক্ষার, অশিক্ষা বলো বা শিক্ষা বলো, পুঁথিগত শিক্ষা বলো, দুটোই এক, তার আত্ম অহং আমাদেরকে সেটাকে দেখতে দিচ্ছে না। দ্যাটস দ্য ডিফারেন্স। মিস্টার মুখার্জি হয়ে উঠছে সেই মুখ। তাই এই কন্ট্রাক্ট নোটের পর মিস্টার মুখার্জির ওই কল্পিত আদর্শবাদ খানিকটা বাস্তবতার মাটিতে নেমে আসার চেষ্টা করবে ঠিকই, কিন্তু তার কোন রকম রিপ্রেজেন্টেশন, ম্যানিফেস্টেশনের জায়গায় যেতে পারবে না। বৃদ্ধ দুলাল মাহাতো বহুদিন পর মরিশাস থেকে অঞ্জনগড়ে ফিরেছে, বাকি জীবনটা উপভোগ করার জন্য নগদ 7টা টাকা এবং বুক ভরা আহাপানি নিয়ে। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে কুর্মীদের জীবনেও যেন একটা চঞ্চলতা। কুর্মীরা দুলালের কাছে শিখেছে নগদ মজুরি কি জিনিস। ফয়জাবাদ স্টেশনে কোনো বাবু সাহেবের একটা 10 সেরি বোঝা ট্রেনের কামরায় তুলে দাও, ব্যাস নগদ 1 আনা। পরিযায়ী শ্রমিকের যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি এই কুর্মী প্রজাদের মধ্যে, সেই কনসেপ্টটা ধীরে ধীরে গ্রো করবে। যেখানে কাঁচা টাকা সেখানে চলে যাওয়া, এটাই তো পরিযায়ী মানসিকতার একটা কেন্দ্র। এই যখন থেকে এই কুর্মী প্রজাদের মনে দুলাল মাহাতো এটা ঢুকিয়ে দিতে পারবে যে এখানে তো ভালো কাজ নেই, কাজের থেকেও বড় কথা নগদ নেই, ক্যাশ ফ্লো যেখানে বেশি সেখানে চলে যাও। কোথায় চলে যাবে দুলাল মাহাতোরা বা কুর্মী প্রজারা? বাইরে, কলকাতা হোক, শহর হোক, শহরে টাকা ওড়ে। আর এরা যদি চলে যায়, মাইগ্রেটেড হয়ে যায়, কারা এই সিংহাসনকে টিকিয়ে রাখবে? মহারাজের আগে এই বিপদটা আঁচ করলো কে? মিস্টার মুখার্জি। কি করলেন মিস্টার মুখার্জি? সিন্ডিকেট সাহেবদের সঙ্গে দুলাল সমানে সমানে কথা চালায়। কুলিদের মজুরির রেট, হপ্তা পেমেন্ট, ছুটি ভাতা আর ওষুধের ব্যবস্থাই সব সেই কুর্মীদের মুখপাত্র হয়ে আলোচনা করেছে। পাকা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে। সিন্ডিকেটও দুলালকে উঠতে বসতে তোয়াজ করে। চলে এলো দুলাল, চলে এসো দুলাল বলতো রাতারাতি 20 ডজন ধাওড়া করে দি। দেখো তখনও গিবন্স আর মহারাজার এই ডিলিংটা হয়নি। গিবন্স ভাবছে দুলালকে তারা যদি হাত করে নিতে পারে তাহলে খুব তাড়াতাড়ি এই ফিউডাল সিস্টেমের ওপর কন্ট্রোল চলে আসবে, আর দুলালেরা ভাবছে তারা নগদ টাকা পাবে। দুলালের আমন্ত্রণ পেয়ে একদিন রাজ্যের কুর্মী একত্রিত হলো ঘোড়ানিমের জঙ্গলে। পাকা চুলে ভরা মাথা থেকে পাগড়িটা খুলে হাতে নিয়ে দুলাল দাঁড়ালো। আজ আমাদের মন্ডলের প্রতিষ্ঠা হলো, এখন ভাবো কি করা উচিত। চিনে দেখো কে আমাদের দুশ্মন আর কেই বা দোস্ত। আর ভয় করলে চলবে না। পেট আর ইজ্জত এর উপর যে ছুরি চালাতে আসবে তাকে কোনো মতেই ক্ষমা নয়। একটা কাউন্টার বিরোধী স্বর গড়ে উঠতে লাগলো। এই স্বরকে কিনে নেওয়াই ক্ষমতার ব্যবহার। যারা এই স্বরটাকে কন্ট্রোল করতে পারে তারাই ক্ষমতাটাকে কন্ট্রোল করতে পারে। মহারাজের হাত থেকে ধীরে ধীরে কন্ট্রোলটা বেরিয়ে আসছে। আর মিস্টার মুখার্জি কি ভাবছে? এটা তো সে চায়নি, কোনো একটা পাওয়ারকে তো সে বড় করতে চায়নি, সে দুটোকে মিলিয়ে চলতে চাইছে। যখন থেকে মিস্টার মুখার্জির এই ভাবনাটা শুরু যে সবাই থাকবে, তখন থেকেই সে তার নিজের খাল কাটাটাও শুরু করেছে, নিজের আদর্শের, নিজের চিন্তার, নিজের দীনতার। কারণ মিস্টার মুখার্জি বুঝতে পারছে না যে এরা প্রত্যেকেই দুলাল মাহাতোর কুর্মীদেরকে যদি সরিয়ে রাখি, এই গিভেন্স আর এই মহারাজারা তারা কেবল তাদের প্রফিটটুকু দেখে, আর মিস্টার মুখার্জি তাদেরকে একত্র করে সেই প্রফিটের ভাগটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়। এত ইজি নয় এটা, যে এত ইজি নয় এটা, যে একজনের কাজ নয়, এটাই কোনো মধ্যবিত্ত ভাবতে পারে না। তারা মহান হতে চায়, তারা নেতা হতে চায়, তারা রাস্তায় নেমে আন্দোলন করে না, কিন্তু কিন্তু তারা শিক্ষার মাধ্যমে নিজেদেরকে, তো সেই জন্য তারা বুদ্ধিজীবী বলে, তারা ভাবতে চায় যে তারা সমাজকে কন্ট্রোল করছে। আসলে সমাজ, পুঁজি, সামন্ততন্ত্র তারা এদেরকে কন্ট্রোল করে। এই গল্পটা হয়ে উঠছে একটা নিজের শিক্ষার দ্বারা নির্মিত এক ধরনের দাসত্বের গল্প। যে দাসত্বের জায়গাটা আমরা অলরেডি প্রেমেন্দ্র মিত্রের গল্পে আমাদের চিন্তার ক্ষেত্রে পেয়েছি, আজকে সরাসরি সুবোধ ঘোষ যেন তাকে প্র্যাকটিস করে দেখাচ্ছেন যে আসলে এই দাসত্বের মূল অবস্থানটা ঠিক।
মিস্টার মুখার্জি হয়ে উঠছে তার মুখ। পেয়াদারা এসে মহারাজকে জানালো, কুর্মীরা রাজবাড়ির বাগানে আর পোললনে বেগার খাটতে এলো না, তারা বলছে বিনা মজুরিতে খাটলে পাপ হবে, রাজ্যের অমঙ্গল হবে। ডাক পড়লো মুখার্জি। দুলাল মাহাতোকেও তলব করা হলো। জোর হাতে দুলাল মাহাতো প্রণিপাত করে দাঁড়ালো। মেষ শিশুর মতো ভীরু, দুলাল যেন ঠকঠক করে কাঁপছে। তুমি এসব শয়তানি করছো? মহারাজ বললেন। হুজুরের জুতোর ধুলো আমি। চুপ করো। জি সরকার। মহারাজ জিমুতো ধ্বনি করলেন। দুলাল কাঠের পুতুলের মতো স্থির হয়ে গেল। ফিরিঙ্গি বেনিয়াদের সঙ্গে তোমার সম্পর্ক ছাড়তে হবে। আমার বিনা হুকুমে কোনো কুর্মী খনিতে কুলি খাটতে পারবে না। জি সরকার, আপনার হুকুম আমার জাতকে জানিয়ে দেবো। যাও। দুলাল দণ্ডবৎ হয়ে চলে গেল। এবার আদেশ হলো কার ওপর? মিস্টার মুখার্জি। সিন্ডিকেটকে এক্ষুনি নোটিশ দাও যেন আমার বিনা সুপারিশে আমার কোনো কুর্মী প্রজাকে কুলির কাজে ভর্তি না করে। এখন আমরা যদি গল্পের কাঠামোটার দিকে তাকাই, আচ্ছা পুনম একটা লিখেছো যে ফসিল শব্দের অর্থ বাতিল হওয়ার পরেও যা টিকে থাকে এমন জীবাশ্ম বা অকর্মণ্য। খুব ভালো চিন্তা, ভেরি গুড। এই হিসেবে এই গল্পের নামকরণ ও তাৎপর্য খুব ভালো, কোনো ভুল নেই এই চিন্তায়। মিস্টার মুখার্জিরা তো সেই উট পাখির মতো টিকে থাকে, তারা ভাবে মুখ লুকালে বুঝি প্রলয় বন্ধ হয়ে যাবে, বেঁচে থাকে। কিন্তু তাদের এই বেঁচে থাকাটা যেভাবে জীবাশ্ম ফসিলের ওই কার্বন ফুটপ্রিন্ট রেখে যাওয়ার মতো, এটাও তাই, অকর্মণ্য, অপদার্থ, যার কোনো আর লিভিং সেন্স নেই। একদমই তাই। এই হিসেবেই গল্পের নামকরণের তাৎপর্যকে আমরা ভাবছি, কোনো ভুল নেই এই চিন্তায়। দেখো, গল্পের যে কাঠামোগত জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, গল্পের যে অবস্থানে এসে আমরা যে মোমেন্টামে দাঁড়িয়ে আছি, সেখানে মিস্টার মুখার্জিকে বলা হচ্ছে সিন্ডিকেটকে নোটিশ দাও। তার মানে আমাদের পাঠকদের একটা ভ্রম হচ্ছে মহারাজের সঙ্গে শত্রুতা হবে কার? এই ফরেন ফিরিঙ্গি ক্যাপিটালিস্ট বেনিয়াদের। ঠিক যে মুহূর্তে বদলে যাবে, আমরা যখন থেকে ভাবতে শুরু করব গল্পটা আসলে ফিউডালের সাথে ক্যাপিটালিজমের লড়াই আর মাঝখানে পড়ে গেছে মিস্টার মুখার্জি, সেই মুহূর্ত থেকে গল্পটা টার্ন নেবে। সেই মুহূর্ত থেকে গল্পটার পেরিপেতি আমরা বিপ্রতিপতা টের পাবো। কোথায়? আসলে দুজন দুজনের হাত মিলিয়ে মিস্টার মুখার্জিকে ব্যবহার করে নিজেদের টিকিয়ে রাখার গল্প হচ্ছে এই ফসিল। আর সেই জায়গা থেকে এই ফসিলের নামকরণ হয়ে উঠছে এই অকর্মণ্য মিস্টার মুখার্জির মতো চরিত্রদের বেঁচে থাকায়। তাই মিস্টার মুখার্জি এই মুহূর্তে ঘুঁটি হিসেবে কাজ করছে মহারাজার। আর মিস্টার মুখার্জি ভাবছে, হ্যাঁ ঠিকই তো, অঞ্জনগড়কে বাঁচাতে গেলে মহারাজকে বাঁচাতে হবে। এইভাবে তো সিন্ডিকেট একচ্ছত্র আধিপত্য পেয়ে গেলে ক্ষতি অঞ্জনগড়ের। সে বুঝতেও পারে না কখন থেকে ঘুঁটি হয়ে কাজ করতে শুরু করে দেয়। অবিলম্বে যথাস্থান থেকে উত্তর এলো একে একে দুলাল মাহাতোর স্বাক্ষরিত পত্র। যেহেতু আমরা নগদ মজুরি পাই, না পেলে আমাদের পেট চলবে না, সেই হেতু আমরা খনির কাজ ছাড়তে অসমর্থ। যে দুলাল মাহাতো একটু আগে মহারাজের কাছে নতমস্তক হয়ে বলে গেল যে না আমরা আপনার কথাই শুনবো, সে একটু পরেই মহারাজকে পত্র লিখছে। খুব ন্যাচারাল, মানে এটাই বাস্তব। তাদের কাছে নগদ পেটের খিদেটাই আসল। তারা ফিউডালিজম বোঝে না, তারা ক্যাপিটালিজম বোঝে না। এখানে যদি তোমরা দুলাল মাহাতোদের মুখকে জাজ করো, ভুল করবে। এখানে যদি তোমরা মনে করো মিস্টার মুখার্জি তো তাহলে এদের থেকে ওপরেই আছে, না, ভুল। দুলাল মাহাতো ক্লিয়ার অ্যাবাউট দেয়ার থট। দুলাল মাহাতের মতো কুর্মী প্রজারা ক্লিয়ার অ্যাবাউট দেয়ার থট। তাদের টাকা চাই, তার সেই টাকাটা যে দেবে তারাই তার মনিব। এখানে কোনো ভুল নেই। ভুল কার মধ্যে আছে? এই শিক্ষিত কোটানকোট পুঁথিগত শিক্ষায় ডিগ্রিধারী মিস্টার মুখার্জির মধ্যে। যে মুখার্জি এই সাধারণ সত্যটা বুঝতে পারে না। সে ভাবে একটা কল্পিত রামরাজ্যের কথা, যে ভাবে সবাইকে আয় আরো বেঁধে বেঁধে থাকি। সমাজটা যে আদপেই এই আয় আরো বেঁধে বেঁধে থাকার নয়, এই সাধারণ সত্যটা গিবসন জানে, এই সাধারণ সত্যটা দুলাল মাহাতো জানে, এই সাধারণ সত্যটা মহারাজ জানে, মিস্টার মুখার্জি জানে না।
এই অন্ধত্বের গল্প হচ্ছে ফসিল। আমরা বেসিক্যালি অন্ধ হয়েই থাকতে ভালোবাসি। লাইনটা এটা নয় অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, আসলে লাইনটা এটা অন্ধ হয়ে প্রলয় বন্ধ করাই আমাদের উদ্দেশ্য। আমরা হচ্ছি সেই উট পাখির জাত, আমরা হচ্ছি সেই মৃত অপদার্থ মধ্যবিত্তের জাত। আমরা দেখতে পাচ্ছি যে নোটিশের প্রত্যুত্তরে সিন্ডিকেটের যে জবাব, মহারাজার সঙ্গে কোনো নতুন শর্তে চুক্তিবদ্ধ হতে আমরা রাজি, তবে আজ নয়, বর্তমান চুক্তির মেয়াদ যখন পড়বে। দেখো প্রত্যেকটাই একটা ডিলিং। এই ডিলিং এ মহারাজা, গিবন্স, কুর্মীরা ক্লিয়ার হতে পারছে না মিস্টার মুখার্জি, এবং পারছে না বলেই বারবার মুখার্জিকে জিজ্ঞেস করছে, কি বুঝছো মুখার্জি? অগত্যা দেখছি ফৌজদারকেই ডাকতে হবে। জিজ্ঞাসা করি, খালকাটার স্বপ্নটা ছেড়ে দিয়ে এখন আমার ইজ্জতের কথাটা একবার ভাববে কিনা? এই ফরেন ডাইরেক্ট পলিসিকে এনেছিল তো মিস্টার মুখার্জি, এখন দোষটা মহারাজ তার উপর দিচ্ছে। কারণ এই ধরনের ঘুটিকে যখন খুশি ব্যবহার করা যায়, এই ঘুটিকেই বলা যায় যে তুমি ইনভেস্টমেন্ট আনো, তারপর ইনভেস্টমেন্টটা যদি ওয়ার্ক না করে তাহলে তুমিই এনেছো, এই দায়গুলো চাপিয়ে দেওয়া যায়। এতটাই দুর্বল এই শ্রেণী চরিত্রটা। এখন ঠিক মুখার্জিকে এই ব্লেমিং এর জায়গায় নিয়ে গেলেন মহারাজ। মহারাজ আস্তে আস্তে বললেন বটে, কিন্তু মুখ চোখের চেহারা থেকে বোঝা গেল রুদ্ধ একটা আক্রোশ শতফানা বিস্তার করে তার মনের ভেতর ফুঁসে ফুঁসে তরপাচ্ছে। মুখার্জি সবিনয়ে নিবেদন করলো, মন খারাপ করবেন না সরকার, আমাকে সময় দিন, সব গুছিয়ে আনছি আমি। মুখার্জি বুঝেছে দুলালের এই দুঃসাহসের প্রেরণা যোগাচ্ছে কারা? সিন্ডিকেটের দুই উৎসাহী কুর্মী সমাজের নাচানাচি। এই গোলযোগ বিচ্ছিন্ন না করলে রাজ্যের সমূহ শান্তি অমঙ্গল। এইখানেও আবার মুখার্জির দ্বিতীয় ভুল। প্রথম ভুল মিস্টার মুখার্জির নিজের আদর্শের সীমানায় জড়িয়ে পড়ে, নিজের কল্পিত আশাবাদের সীমানায় জড়িয়ে পড়ে। দ্বিতীয় ভুল এই গিবন্সকে সবক শেখাতে গিয়ে। সে জানেই না, তার এই গ্রাউন্ড রিয়ালিটিটা সম্পর্কে সে এতটাই অস্বচ্ছ যে তার এটা ভাবার পর্যন্ত জায়গা নেই যে আসলে সে নিজে গুটি হিসেবে ব্যবহার হচ্ছে। দুলাল মাহাতোর কুড়ের কাছে মুখার্জি এসে দাঁড়ালো। শশবস্তে দুলাল বেরিয়ে এসে একটা চৌকি এনে মুখার্জিকে বসতে দিল। দেখো, যে জায়গা থেকে বিত্ত আছে বলে দুলাল মাহাতোরা নমস্কার জানায় মহারাজকে, মিস্টার মুখার্জির কাছে তো বিত্ত নেই, কিন্তু কিসের অহংকার আছে? জ্ঞানের। সেই একই জায়গা থেকে তারা এটা চেরিশও করে। মহারাজ অশিক্ষিত হতে পারে, কিন্তু তার বিত্তের অহংকার, মধ্যবিত্ত শিক্ষিত হতে পারে, কিন্তু তার ছদ্ম শিক্ষার অহংকার, দুটোই সমান ক্ষতিকর। এই যে আমরা অশিক্ষিত নেতাগুলোকে দোষ দিই যে তারা ক্লাস 8 পাস পড়াশোনা করেনি, কেউ কেউ অ্যান্টি সোশ্যাল, কেউ কারোর কারোর বিরুদ্ধে বিভিন্ন রকমের কেস চলছে, তারা মন্ত্রী হয়ে বসছে, জেলে থেকেও প্রভাব বিস্তার করছে, কারণ তাদের আছে বিত্ত, টাকা। আর আমরা যাদের কাছে টাকা নেই, তারা শিক্ষার দর্পে ওই সম্মানটাই পেতে চাই। আমরাও কিন্তু এদের থেকে এতটুকু আলাদা নই। যে শিক্ষা আমাকে অহংকার করতে শেখায় এই মর্মে যে আমার ক্ষমতাটাও প্রাপ্য, সেটা ওই অশিক্ষিত ফিউডাল ক্যাপিটালিস্ট নেতাদের মতোই আমাদেরকে একই সারণীতে নিয়ে আসে। মিস্টার মুখার্জির দশা হচ্ছে ঠিক এই জায়গা থেকে। সে বুঝতেও পারছে না। তারা জানে তারা অশিক্ষিত, আর এরা জানে না যে এরা নিজেদের চারপাশে এই দেওয়ালটা তুলছে। এই কারণে নিখিলেশকে আমি জাজ করি। নিখিলেশ জানে না যে সে তার মহানতার কাঁটা, যে কাঁটা বারবার বিঁধে থাকে, বলে না ঘরে বাইরেতে, আমার একটা কাঁটা বিঁধে আছে, কিসের কাঁটা? এটা তার ইগো তাকে বুঝতেই দেবে না এটা তার মহানুভবতার কাঁটা। সন্দীপ অনেক ক্লিয়ার। আমি সন্দীপকে ভালো বলছি না, নিখিলেশকে খারাপ বলছি না, কিন্তু দুজনেই যে একই, মানে তুমি যদি সন্দীপকে গালাগাল দাও তাহলে নিখিলেশকেও তোমাকে দিতে হবে। বরং সন্দীপ সুপিরিয়র এই জায়গায় যে তার চিন্তার থট প্রসেসে কোনো কনফিউশন নেই। সে জানে ভাই ভোগ করতে এসছে, সে লুকায় না। যে কারণে আমাদের নেগেটিভ ক্যারেক্টার এত পছন্দ হয় কেন বলো তো? দেখবে
একটা সময়ের পর আমাদের আর হিরোদের সিনেমা দেখতে ভালো লাগছিল না, যারা খুব নেগেটিভ, যারা মাফিয়া ডন, এরা এরা যখন সিনেমার অ্যাক্টর হয় না, আমাদের মানে মানে সিনেমার অ্যাক্টরের রোল প্লে করে এই মাফিয়া ডনের, খুব কাছের লাগে আমাদের। কেন? কারণ তারা খুব ক্লিয়ার। এই যে এই মর্মে গত 5 বছরে যতগুলো হিট সিনেমা এসছে, প্রত্যেকটার মেল ক্যারেক্টার কিন্তু অ্যান্টি হিরো। এই অ্যান্টি হিরো কেন আমাদের এত প্রিয় হয়ে যায়? তার কারণ তারা খুব ক্লিয়ার। আর এই হিরো, এই মধ্যবিত্ত, তারা মানে এত ধন্দে থাকে, এত কনফিউজ থাকে, তারা না ভালো করতে পারে না খারাপ করতে পারে, তাই তারা ফসিল। তাই গল্পটার নাম ফসিল। এই মিস্টার মুখার্জি নামক বুদ্ধিজীবীরাই সমাজকে ক্রমাগত ফসিল দশায় পরিণত করছে। আর আমরা জাজ করব অঘোরকে, আমরা জাজ করব রজনীকে, তাদের সংসার সীমান্তের গল্প লিখে আহাহু করব? প্রেমেন্দ্র মিত্র দেখিয়ে দিয়েছে। আশা করি তোমরা এখন রিলেট করতে পারছো। মুখার্জির পায়ে হাত রেখে দুলাল বলল, কসম এজেন্ট বাবা, তোমার কথা রাখবো। বাপের তুল্য মহারাজ, তার জন্য আমরা জান দিতে তৈরি। দেখো, তোমাদের মনে হতে পারে দুলাল মাহাতো কি সবসময় মিথ্যে কথা বলে? যখনই মহারাজ তাকে ডেকে পাঠায় বলে যে আমি আপনারই অনুগত, যখন মিস্টার মুখার্জি তার সাথে কথা বলতে যায় তখন বলে যে আমি আপনারই অনুগত, তারপরেই আবার আবার কথা ঘুরে যায়। আসলে তা নয়, এরা খুব সরল, এদের থট প্রসেসও খুব সরল। তারা যখন এসে দেখছে যে মহারাজ তাদেরকে সেই সিকিউরিটিটা দেবে বলছে, তখন তারা মহারাজের হয়ে, এখানে কোনো মিথ্যাচার সে করে না দুলাল। যখন মিস্টার মুখার্জি তার কাছে গিয়ে বলছে যে কি কি অসুবিধা হচ্ছে বলো, তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তখন তারা মিস্টার মুখার্জি মহারাজের হয়েই কথা বলে। আমরা ভাবি যে এদের বোধহয় স্থিরতা নেই, এরা ক্লিয়ার, এরা একটা সিকিউরিটি চায়। আর এই ফিউডালিজম ক্যাপিটালিজম তাদেরকে সিকিউরিটির গাজরটা দিয়ে সব কেড়ে নিতে চায়। আর মিস্টার মুখার্জি এই সেতুর কাজ করে। তাহলে সমাজের শত্রু কারা? এই মহারাজেরা। সমাজের শত্রু কারা? এই গিভেন্সরা। সমাজের শত্রু এই মিস্টার মুখার্জিরা, যাদেরকে আজকে আমরা কবি বলে, অধ্যাপক বলে, বুদ্ধিজীবী বলে মাথায় তুলে নাচি। এদের থেকে বড় গণশত্রু সমাজে আর একটা কেউ নেই, কারণ তাদের সামনে দেখে তোমরা চিনতে পারবে না যে এরা গণশত্রু। যারা চোর ছেঁচোর তাদেরকে গণপিটুনি দিতে আমাদের এত ভালো লাগে কেন? কারণ আমরা তাদেরকে একটা মুখ করে নিও, তুই তো চোর, তোকে মারবই। কিন্তু আমাদের ভেতরের চোরকে কে আঘাত দেবে? আমরাও তো কিছুদিন আগেই হয়তো সরাসরি পকেট মারিনি, কিন্তু কোনো হিসেবে ব্যালেন্স শিটে তো গড়মিল দেখিয়েছি, যাতে এক্সট্রা মুনাফার টাকাটা আমার বাড়িতে ওঠে। আমরাও তো চোর, আমাদেরকে চেনা যায় না। আর এই প্যাটার্নটা তৈরি করে রাখে মিস্টার মুখার্জিদের মতো এই মধ্যবিত্ত শ্রেণী চেতনার মতো চরিত্রটা। তারপর যখন রিয়েলাইজ করে, তখন ওই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, যেন আহা কত কষ্ট হলো, কত করুণা হলো নিজের উপর। কিচ্ছু করতে পারে না, জিরো। তাই তারা ফসিল। কল্লোল পর্ব থেকে এই ফসিল চেতনা, মধ্যবিত্ত চেতনার ফলেই বাংলা ছোট গল্প এতটা ফ্লারিশ করতে পেরেছিল, এবং এর এতগুলো দিক প্রত্যেকে তার মতো করে এই চরিত্রগুলোকে রিপ্রেজেন্ট করে তুলে ধরতে চাইছে। দ্বিতীয় প্রশ্ন বা উত্তরের অপেক্ষা না করে মুখার্জি দুলালের কুড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। না, রোগে তো ধরেই ছিল অনেকদিন, এইবার দেখা দিয়েছে বিকারের লক্ষণ। মানে মিস্টার মুখার্জির দুলাল মাহাতোর এই বারবার পাল্টি খাওয়া দেখে মনে হচ্ছে এটা পাগল হয়ে গেছে। মিস্টার মুখার্জির সেই যোগ্যতাই নেই দুলালের চরিত্রকে বোঝে। মিস্টার মুখার্জির সেই যোগ্যতাই নেই যে এই মহারাজকে বোঝে। মিস্টার মুখার্জির সেই যোগ্যতাই নেই যে এই গিভেন্সেস সিন্ডিকেটকে বোঝে। তার যোগ্যতাই নেই যে সে নিজেকে বোঝে। সে কি করে বুঝবে? তাই তার কাছে এরা বিকারের লক্ষণ মাত্র। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভালো করে খেয়াল করো। এখন মুখার্জি এদের জাজ করছে। স্নান, আহার আর পোশাক বদলাবার কথা মুখার্জিকে ভুলতে হলো আজ। একটানা ড্রাইভ করে থামলো এসে সিন্ডিকেটের অফিসে। দেখুন মিস্টার গিভেন্স,
রাজা প্রজা সম্পর্কের ভেতর দয়া করে হস্তক্ষেপ করবেন না আপনারা। আপনাদের কারবারের সুখ সুবিধার জন্য দরবার তো পূর্ণ গ্যারান্টি দিয়েছে। গিবন্স বলল, মিস্টার মুখার্জি, আমরা মানি মেকার নই, আমাদের একটা মিশনও আছে। মানে হাস্যকর। ক্যাপিটালিজমের যদি একটা বড় শব্দ হয়, দে আর অনলি হিয়ার ফর মানি, আর তারা মানুষকে বলে যে আমরা মানি মেকার। এটাই ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম অনেকটা সন্দীপের মতো, তারা বলে যে আমরা লুটতে এসছি, কেবল নিখিলেশের মতো টোপ দেয় যে না 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 না, তোমাদের সবাইকে টাকা ভাগ করে দিতে এসছি, আর কোনো তফাৎ। আর সাম্যবাদ হচ্ছে অনেকটা ওই আদর্শবাদের মতো, ওই ফেসবুকে সব বিপ্লব আর গ্রাউন্ড রিয়ালিটিতে জিরো সিট। মানে গোটা বামপন্থাকে বলছি না, একটা বিশেষ দলকেই উদ্দেশ্য করে বলছি। তারা তো তাদের ওই ছদ্ম আদর্শ নীতিতেই ভোট চায়, লক্ষ্মীর ভান্ডারকে ছোট করে। তারা বুঝতে পারে না যে লক্ষ্মীর ভান্ডারকে আমি গালাগাল দিয়ে আসলে সেই মানুষগুলোকে গালাগাল দিচ্ছি। তুমি পলিসিটাকে, তুমি তার বিকল্প কি করতে পেরেছো সেটা তো দেখাতে হবে। আমরা তখন বলি শিক্ষার থেকে ভিক্ষা বেশি। কারা ভিক্ষাটা নিচ্ছে? সেই মানুষগুলো যার কাছে মাস গেলে 1000 টাকা অনেক বেশি। আমরা ভাবতে পারি না। গণশত্রুদেরকে চেনাচ্ছেন এই সময় পর্বের লেখকেরা, যারা নিজেদের শিক্ষায় নিজেদের দাস করে শুধু রাখছে না, সমাজকেও একটা অদ্ভুত রকমের প্যাটার্নের মধ্যে নিয়ে যাচ্ছে, যেখানে এই পুঁজিবাদ, এই নৈতিকহীনতার, এই অশিক্ষা দানা বাঁধতে পারে। তারা সুপারস্ট্রাকচার তৈরি করছে দুর্নীতির, আর তারাই আবার দুর্নীতিকে গালাগাল দিচ্ছে। দুটো একসাথে হতে পারে। মিস্টার মুখার্জিরা হচ্ছে তাই গণশত্রু, আমরা দেখতে পাচ্ছি। গিবন্স বলছে যে আমরা মানি মেকার নই, আমাদের একটা মিশনও আছে। রংড হিউম্যানিটির জন্য আমরা চিরকাল লড়ে এসেছি, দরকার থাকে আরো লড়বো। সব কর্মী প্রজাদের লোভ দেখিয়ে আপনারা তো কুলি করে ফেলেছেন। স্টেটের এগ্রিকালচার তাহলে কি করে বাঁচে বলুন তো? ঝোঁকের মাথায় মুখার্জি তার ক্ষোভের আসল কারণটা ব্যক্ত করে ফেলতো। এগ্রিকালচার না বাঁচুক, ওয়েল তো বাঁচছে, এই অস্বীকার কে করতে পারে? তর্ক ছেড়ে কোঅপারেশনের কথা ভাবুন মিস্টার গিবন্স। কুলি ভর্তির সময় দরবার থেকে একটু অনুমোদন করিয়ে নেবেন, এই মাত্র। মহারাজাও খুশি হবেন এবং তাতে আপনাদেরও অন্যদিকে নিশ্চয়ই ভালো হবে। সরি মিস্টার মুখার্জি। গিবন্স বাঁকা হাসি হেসে চুরুর দাঁড়ালো। নিদারুণ বিরক্তিতে লাল হয়ে উঠল মুখার্জির কর্ণমূল। এই মানে প্রচন্ড রাগ অভিমান এইটুকুনি সে করতে পারে। তর্ক করতে পারে, একটু ভারী ভারী শব্দ চয়ন করতে পারে, ব্ল্যাক সিডান ড্রাইভ করে মুখে মালবোরো সিগারেট নিয়ে ফুঁকতে ফুঁকতে তর্ক করতে পারে, আর ঘন্টার পর ঘন্টা একটা বিচ্ছিরি কালো ব্ল্যাক কফি ইনফিউশন তার নাম নিয়ে বসে আতলামি করতে পারে, আর কিছু করার ক্ষমতা নেই। দেখাচ্ছে আমাদের চোখে আঙুল দিয়ে। ম্যাককেনা এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার হে গিবসন? মুখার্জি, দ্যাট মাঙ্কি অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, মুখের ওপর শুনিয়ে দিয়েছে। কোনো ট্রামই কার্য করিনি। ঠিক করেছো, ওর ওই ইরিগেশন স্কিমটা খুব সাবধান সাবধান। ফাইট ইট অ্যাট এনি কস্ট, নইলে সাংঘাতিক লেবারের অভাব পড়তে হবে। কারবার এখন এক্সপেনশনের মুখে, কোনো চিন্তা নেই। ডোমেস্টিকেটেড মাহাতো রয়েছে আমাদের হাতে, ওকে দিয়েই স্টেটের সব ডিজাইন ভন্ডুল করব। তার মানে মিস্টার মুখার্জি হচ্ছে মহারাজের ঘুটি, আর গিবন্স দুলাল মাহাতোকে করতে চাইছে তার ঘুটি। আমি যদি এবার দুলাল মাহাতো আর মুখার্জিকে পাশাপাশি রাখি, তাহলে আমাদের পাঠকদের আপাতত মনে হবে যে এরা দুজনেই একই মাত্রায় একই গোত্রে নিজেদের মতো দোলায়িত হচ্ছে। তা নয়। দুলাল কিন্তু স্বেচ্ছায় ঘুটি হচ্ছে না, নগদ যেখানে বেশি পাচ্ছে সেখানে যাচ্ছে, বাই ডিফল্ট গিবন্সনের কাজ হয়ে যাচ্ছে। আর মুখার্জি গুটি হচ্ছে তার নিজের চিন্তা। তোমরা কি এই কম্প্যারিজনটা ধরতে পেরেছো? এখানে মিস্টার মুখার্জিকে আয়না দেখানো হচ্ছে দুলাল মাহাতোকে দিয়ে। এর আগের গল্পে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণী চরিত্রকে আয়না দেখানো হয়েছিল অঘোর রজনীকে দিয়ে। এখানে আয়নাটা হচ্ছে দুলাল মাহাতো। এইটা যদি বুঝে দাও, তাহলে বাকি গল্পটার মধ্যে আর কিচ্ছু নেই। দুলাল মাহাতোরা তো খুন হয়ে যাবে, মিস্টার মুখার্জিরা খুন হবে না। আসলে খুন হবার কথা ছিল কার এই গল্পে? আসলে দুর্ঘটনা ঘটিয়ে মাটি চাপা দিয়ে সেই গণহত্যাটাকে চাপা দেওয়ার কথা ছিল কার? এই মিস্টার মুখার্জিদের। মিস্টার মুখার্জিরা হয়তো কোট আনকোট ফসিল হয় না, কিন্তু প্রকৃত ফসিলই যে মিস্টার মুখার্জি,
সেটাই এই গল্পের প্রামাণিক সত্য হয়ে থেকে যায়। তোমরা কি ধরতে পেরেছো? একটু যদি জানাও তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আমরা সংসার সীমান্ত থেকে ফসিল, ফসিল থেকে আবার কালকের পাঠের যে গল্পটি আমরা আলোচনা করব, আমাদের এই মধ্যবিত্ত শ্রেণী চেতনার প্যাটার্নের গল্পগুলোকে আমরা এক জায়গায় করে ফেলতে চাইছি, যাতে করে যে কনসেপ্টেই প্রশ্নটা আসুক না কেন, সেটা সংলাপ হতে পারে, গল্পের মূল ক্যারেক্টারকে কেন্দ্র করে হতে পারে, বা মূল গল্পটাকে সামনে রেখে হতে পারে, আমাদের কনসেপচুয়াল প্রশ্নগুলো যেন না আটকায়। তথ্যের প্রশ্ন মুখস্থ করে পারা যায়, কনসেপচুয়ালের প্রশ্ন করতে গেলে কিন্তু গল্পটাকে বুঝতে হবে, টেক্সটটাকে বুঝতে হবে। সেই বোঝাটা ক্লিয়ার হচ্ছে তো? যদি প্রশ্ন থাকে আমি একটু জানানোর অনুরোধ করব, আলাদা করে যদি কারোর কোনো প্রশ্ন থাকে। আমরা কালকে আবার গল্প নিয়ে 8টার সময়, 8টা থেকে 8:30টার মধ্যে বসবো। আর এই সপ্তাহটা আমি গল্পের যে আলোচনাটা যে প্যাটার্নে করছি সেটাকে করে দেওয়ার পর আমি তোমাদের কিছু ইনস্ট্রাকশন আলাদা আছে দেওয়ার। সামনে আবার যে নেটটা, সম্ভবত এই নেটটা নিয়েও একটা দোলাচলতা চলছে, কিন্তু আপাতত হবে বলেই বলেছে। তো সেই সম্পর্কে যদি কিছু খবর পাই সেটা তোমাদের জানাবো। আমরা আবার কালকে 8টা থেকে 8:30টার মধ্যে বসছি। তোমরা একটু এই গল্পের আলোচনাগুলোতে লাইভে থেকো, অনেক প্রশ্ন তোমাদের জাগতে পারে, সেগুলো যাতে সরাসরি করা যায়। আজকে এই অবধি থাকছে।